হাই, আমি ক্যালেব, আর আজ আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে হোস্টিঙ্গার ব্যবহার করে নিজের ভিপিএস সেট আপ করবেন। আমরা শুরু করব হোস্টিঙ্গারের একটি ভিপিএস প্ল্যান বেছে নেওয়া থেকে। তারপর উবান্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করব এবং হোস্টিঙ্গারের বিল্ট ইন টার্মিনালের মাধ্যমে সার্ভারে প্রবেশ করব। এরপর আমি আপনাদের সব গুরুত্বপূর্ণ ব্যাকএন্ড সেটিংস দেখিয়ে দেব, যাতে আপনার ভিপিএস নিরাপদ থাকে, সঠিকভাবে কনফিগার করা হয় এবং অ্যাপ হোস্টিং বা কন্ট্রোল প্যানেল ইনস্টল করার জন্য প্রস্তুত থাকে। তাহলে প্রথমে আপনাকে একটি হোস্টিঙ্গার ভিপিএস প্ল্যান বেছে নিতে হবে। অতিরিক্ত 10% ছাড় পেতে স্ক্রিনের নিচে দেওয়া এই লিঙ্কে যান, অথবা ভিডিওর বিবরণে নিচে স্ক্রোল করুন এবং সেখানে পাওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটাই আমাদের স্পেশাল হোস্টিং বা পার্টনার লিঙ্ক, এবং এতে আপনি সাইন আপ করার সময় সেরা ডিলটি নিশ্চিতভাবে পাবেন। আর আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। আমি ক্লেম দিলে ক্লিক করে শুরু করব, আর এতে আমাদেরকে ভিপিএস প্ল্যান অপশনগুলোর দিকে নিচে নামিয়ে নিয়ে যাবে। এই ভিডিওর জন্য আমি KVM2 প্ল্যানটি বেছে নিচ্ছি। এতে আপনি পাবেন 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 8 গিগাবাইট র্যাম, 100 গিগাবাইট NVMe ডিস্ক স্পেস এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ। এটা ওয়েব অ্যাপ ডিপ্লয় করার জন্য এবং ভিপিএসে সাধারণত যা কিছু চালানো হয় তার জন্য যথেষ্ট বেশি। আর ভবিষ্যতে যদি কখনো আপনার কম বা বেশি শক্তি দরকার হয়, আপনি সবসময়ই আপনার প্ল্যান আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন। এখন আমি KVM2 প্ল্যানটি নিচ্ছি, তাই এখানে আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এবং এখন এই পেজে আমরা শুরুতেই বেছে নিতে পারি আমাদের ভিপিএস প্ল্যান কতদিনের জন্য চালাতে চাই। ডিফল্টভাবে এটি 24 মাসে সেট করা থাকবে, যা আপনার সেভিংস সর্বাধিক করবে এবং আপনাকে একটি ফ্রি ডোমেন দেবে। তবে আপনি চাইলে 24 মাস থেকে 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। সর্বনিম্ন আমি 12 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এতে আপনি যথেষ্ট সেভিংস পাবেন এবং ফ্রি ডোমেনের জন্য যোগ্য হবেন। এখানে নিচে স্ক্রোল করলে আপনি চাইলে দৈনিক স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু করবেন কিনা তা বেছে নিতে পারবেন। এটি আপনার ভিপিএস ডেটা প্রতিদিন একবার ব্যাকআপ নেবে, তবে এর জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। এই ভিডিওর জন্য আমি এটা বন্ধ রাখছি। পরবর্তী ধাপে আমরা আমাদের সার্ভারের লোকেশন নির্বাচন করব। হোস্টিঙ্গার স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সবচেয়ে ভালো লেটেন্সি যেখান থেকে পাওয়া যাবে সেই লোকেশন সাজেস্ট করবে, তাই আমি এটাকে ডিফল্ট অপশনে নিচে দিচ্ছি। এবং এখানে আমরা শেষ যে কাজটা করব সেটা হলো আমাদের ভিপিএসে আসলে কি ইনস্টল করতে চাই সেটা বেছে নেওয়া। এখানে আপনি 3টি অপশন দেখতে পান। আপনার কাছে আছে সাধারণ অপারেটিং সিস্টেম, কন্ট্রোল প্যানেল সহ অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন। আপনি যদি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান তাহলে সেটা এখানেই পাবেন। আর আপনি যদি কন্ট্রোল প্যানেল সহ কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চান সেটাও এখানে করতে পারবেন, হোস্টিঞ্জারের প্রস্তুত টেমপ্লেট ব্যবহার করে। উদাহরণস্বরূপ এখানে ডকপ্লয় দারুণ একটা অপশন, যদি আপনি ডকার কন্টেনার চালানো বা ওয়েব অ্যাপ ডিপ্লয় করার জন্য ভিজুয়াল ড্যাশবোর্ড চান। আর আমি আসলে ডকপ্লয় ভিপিএস নিয়ে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনি চাইলে ক্লাউড প্যানেলও বেছে দিতে পারেন, যা মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করার জন্য দারুণ এবং ফ্রি একটি অপশন। অথবা আপনি চাইলে সাধারণ কমান্ড লাইনের বদলে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনার সার্ভার ম্যানেজ করতে পারেন। আপনি যদি আগেই জানেন যে কন্ট্রোল প্যানেল ব্যবহার করতে চান, তাহলে এই টেমপ্লেটগুলো দারুণ শর্টকাট হিসেবে কাজ করবে। কিন্তু এই ভিডিওতে আমরা শুধু একটি সাধারণ অপারেটিং সিস্টেম ইনস্টল করব। এভাবে আপনি কোনো নির্দিষ্ট স্ট্যাকে আটকে থাকবেন না। আপনি চাইলে পরে আপনার ভিপিএসে কন্ট্রোল প্যানেল বা নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন যোগ করবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমি এখন এগিয়ে গিয়ে প্লেন ওএসে সুইচ করব, এবং এই ভিডিওর জন্য আমি উবুন্টু বেছে নিচ্ছি। উবুন্টু হলো সবচেয়ে জনপ্রিয় এবং ফ্রি সার্ভার অপারেটিং সিস্টেমগুলোর একটি, তাই আমি এখানে এটাতে ক্লিক করব। আমি নিশ্চিত করব যে এখানে LTS ভার্সনটি সিলেক্ট করা আছে। LTS মানে হলো লং টার্ম সাপোর্ট, এবং এই ভার্সনগুলো বছরের পর বছর সিকিউরিটি আপডেট পায়, যা আপনার ভিপিএস এর জন্য খুবই স্থিতিশীল একটি পছন্দ করে তোলে। তাই এখানে সর্বশেষ LTS ভার্সনটি সিলেক্ট করা আছে কিনা তা নিশ্চিত করুন। এটা হয়ে গেলে আমরা নিচে গিয়ে কনফার্মে ক্লিক করব। এটা সিলেক্ট করার পর আমি আবার উপরে স্ক্রল করব এবং আমি নিশ্চিত করব যে এখানে কুপন কোডটি অ্যাপ্লাই করা হয়েছে। আবারও বলছি, যদি আপনি ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক ব্যবহার করেন তাহলে চেকআউটের সময় এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। সবকিছু হয়ে গেলে আমি এখানে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব, যাতে পরবর্তী ধাপে যেতে পারি। এখন এই পেজে আপনাকে আপনার বিলিং ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন পূরণ করতে হবে। আমি দ্রুত এগুলো পূরণ করে নিচ্ছি, এবং যখন শেষ হবে তখনই আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করব। এখন আমি আমার পেমেন্ট ইনফরমেশন এবং বিলিং ইনফরমেশন দুটোই পূরণ করেছি। তাহলে সবকিছু হয়ে গেলে আমি এগিয়ে গিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক করব, যাতে পরবর্তী ধাপে যেতে পারি। এই পেজে এসে শুধু গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর আপনাকে ঠিক এই পেজে নিয়ে আসা হবে। ডান পাশে আপনি SSH কি তৈরি করার অপশন পাবেন, তবে আমরা এটা ভিডিওর একটু পরে করব, তাই আপাতত এটা এভাবেই লিখে নিন। বাম পাশে আপনি আপনার রুট পাসওয়ার্ড তৈরি করার অপশন পাবেন। এটা সেই পাসওয়ার্ড যেটা আপনি আপনার ভিপিএসে লগ ইন করার জন্য ব্যবহার করবেন, তাই নিশ্চিত করুন এটা যেন শক্তিশালী হয় এবং আপনি যেন এটা মনে রাখতে পারেন। আর আমি অবশ্যই পরামর্শ দেব এটা লিখে রাখার জন্য। তাহলে এখানে আমি আমার রুট পাসওয়ার্ড লিখব, এবং সবকিছু হয়ে গেলে আমি নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আপনি ফ্রি ম্যালওয়্যার স্ক্যানার যোগ করার অপশন পাবেন।
আমি যখনই প্রথমবার ভিপিএস ইনস্টল করি এই অপশনটা ফ্রি এবং উপকারী হলেও আমি সাধারণত এটা বন্ধ রাখতেই পছন্দ করি। শুধু নিশ্চিত হতে চাই যেন আমার ভিপিএস ইনস্টলেশনটা একদম পরিষ্কার ও ঝামেলামুক্ত হয়। তাহলে এটা বন্ধ রেখেই আমি ফিনিশ সেটআপে ক্লিক করব। এবং এখন আপনার জন্য ভিপিএস সেটআপ হয়ে যাবে। এটা সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি একটু এগিয়ে যাব এবং যখন এটা শেষ হবে তখন দেখাবো। এবং সবকিছু হয়ে গেলে এখন আপনার ভিপিএস ব্যবহারের জন্য প্রস্তুত। ডান পাশে এখানে আপনি এসএসএইচ অ্যাক্সেস লাইন দেখতে পাবেন এবং এই অংশটি হচ্ছে আপনার ভিপিএস এর আইপি চিঠেলা। আমরা আসলে পরে নতুন ইউজার এবং এসএসএইচ কি দিয়ে আমাদের নিজস্ব কানেকশন সেট আপ করবো, তাই আপাতত এই কমান্ড নিয়ে চিন্তা করার দরকার নেই। এবং নিচের দিকে আপনি আপনার ফ্রি ডোমেন তালিকাভুক্ত দেখতে পাবেন। আপনি চাইলে এখনই বা পরে সেটি ক্লেম করতে পারেন। এখন আমি আমার ভিপিএস ড্যাশবোর্ডে যেতে চাই, তাই উপরে গিয়ে ম্যানেজ ভিপিএস এ ক্লিক করব। এবং এখন আমরা চলে এসেছি হোস্টিনজার ভিপিএস ড্যাশবোর্ডে। এটাই হচ্ছে মূল হাব, যেখানে আপনি আপনার সার্ভারের বিস্তারিত দেখতে পারবেন, সেটিংস পরিবর্তন করতে পারবেন, ডোমেইন কানেক্ট করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এখান থেকেই আপনি আপনার কমান্ড টার্মিনাল খুলে সরাসরি ভিপিএস এর সাথে কথা বলতে পারবেন। এখন যেহেতু উবুন্টু ইনস্টল হয়ে গেছে, এখানে আমাদের প্রথম কাজ হবে ভিপিএস এর আইপি ঠিকানা নেওয়া এবং আপনি এটি আপনার ড্যাশবোর্ডেই দেখতে পাবেন। আমি এটা কপি করে কোথাও নিরাপদে রেখে দেব, কারণ পরে আমাদের নিজের কম্পিউটার থেকে কানেক্ট করার সময় এটা লাগবে। এখন পরবর্তী কাজ হচ্ছে বিল্ট ইন ব্রাউজার টার্মিনাল খোলা। তাহলে ওপরের ডান পাশে যান এবং টার্মিনালে ক্লিক করুন এবং ব্রাউজার টার্মিনালে ক্লিক করার পর একটি কালো কমান্ড উইন্ডো খুলে যাবে। এটা যদি একটু ভয়ানক মনে হয় চিন্তা করবেন না, শুধু আমার সাথে থাকুন এবং কমান্ডগুলো ঠিক যেমন দেখছেন তেমনই টাইপ করুন। আর আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশনে দেখতে পারেন, সেখানে একটা ডকুমেন্ট পাবেন যেখানে এই ভিডিওর প্রতিটি কমান্ড ক্রমানুসারে দেয়া আছে। তাই আপনি চাইলে শুধু কমান্ডগুলো কপি পেস্ট করলেই হবে, টাইপ করার চিন্তা করতে হবে না। এখন অন্য কিছু করার আগে আমরা প্রথমে নিশ্চিত হব আমাদের সার্ভার পুরোপুরি আপডেট আছে কিনা। আমি নিচে গিয়ে এখানে ক্লিক করব, তারপর এই কমান্ডটি টাইপ করব এবং কিবোর্ডে এন্টার বা রিটার্ন চাপব। আমি টাইপ করব অ্যাপ্ট আপডেট, তারপর দুইটা সাইন, এরপর অ্যাপ্ট আপগ্রেড ওয়াই, তারপর এন্টার চাপব। এটা সর্বশেষ সিকিউরিটি প্যাচ এবং সফটওয়্যার আপডেট চেক করে এবং স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করে। তাই আমরা একদম পরিষ্কার এবং আপডেটেড সিস্টেম থেকে শুরু করছি। আপনি নিচে অগ্রগতিটা দেখতে পাবেন আর আমি অপেক্ষা করব এটা 100% হওয়া পর্যন্ত। দারুণ, এখন আপডেটগুলো শেষ। পরবর্তী যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হলো আমরা কিভাবে আমাদের ভিপিএস এ লগ ইন করছি। এখন আমরা রুট অ্যাকাউন্ট ব্যবহার করছি, যেটার মাধ্যমে সিস্টেমের সবকিছুর উপর সম্পূর্ণ এবং সীমাহীন নিয়ন্ত্রণ থাকে। এটা শক্তিশালী কিন্তু একই সাথে ঝুঁকিপূর্ণ। আপনি যদি রুট হিসেবে লগ ইন করেন তাহলে ছোটখাটো ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে। তাই জিনিসগুলোকে আরও নিরাপদ রাখতে এবং সেরা নিয়ম অনুসরণ করতে আমরা আলাদা একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করব এবং সেটাই ব্যবহার করব। এতে আমাদের জন্য একটি সাধারণ দৈনন্দিন অ্যাকাউন্ট থাকবে, আবার যখন দরকার হবে তখন অ্যাডমিন কমান্ডও চালাতে পারবো। তাহলে চলুন এখনই এটা সেট আপ করে দিই। আমি নতুন একটি ইউজার তৈরি করে শুরু করব। এই টিউটোরিয়ালের জন্য আমি আমার ইউজারের নাম রাখছি ইউজার নেম, তবে আপনি চাইলে যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তাহলে আমি নিচে গিয়ে লিখব অ্যাড ইউজার নেম এবং কিবোর্ডে এন্টার চাপ দাও। এখন এটি আমাকে একটা পাসওয়ার্ড টাইপ করতে বলবে। মনে রাখবেন, যখনই আপনি এই পাসওয়ার্ড টাইপ করবেন তখন স্ক্রিনে কিছুই দেখা যাবে না। এটা স্বাভাবিক, শুধু সাবধানে টাইপ করুন এবং এন্টার চাপুন, পরে আবার চাইলে আবারও টাইপ করুন। তাহলে আমি এখানে আমার পাসওয়ার্ড টাইপ করব এবং এন্টার চাপব, তারপর আবারও পাসওয়ার্ড টাইপ করব এবং আবার এন্টার চাপব। এরপর আপনি কিছু ঐচ্ছিক ঘর দেখতে পাবেন, যেমন আপনার পুরো নাম লিখতে বলা হবে। আমাদের ভিপিএস এর জন্য এগুলোর কিছুই দরকার নেই, তাই আমি সবগুলো ফাঁকা রাখতে শুধু এন্টার চাপতে থাকব। তাই আমি বাকি সব ঘরের জন্য এন্টার চাপব। এখানে আমরা সব তথ্য ঠিক আছে কিনা নিশ্চিত করতে ওয়াই টাইপ করব, তারপর আবার এন্টার চাপব। এখন আমরা এই ইউজারকে অ্যাডমিন অধিকার দেব তাদের সুডো গ্রুপে যোগ করে। এতে এই ইউজার প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ কমান্ড চালাতে পারবে রুট হিসাবে লগ ইন না করে। এই নতুন ইউজারকে অ্যাডমিন অধিকার দিতে হলে চলুন টাইপ করি ইউজার মড -a, তারপর বড় হাতের জি, এরপর লিখুন সুডো, তারপর ইউজার নেম এবং আবার ইউজার নেম। শেষে এখানে আপনার ইউজার নেম যেটা দিয়েছেন সেটাই বসবে। সব লিখে হয়ে গেলে কিবোর্ডে এন্টার চাপুন। তারপর সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা নিশ্চিত করতে আমি টাইপ করব আইডি, তারপর ইউজার নেম, তারপর এন্টার চাপব। আর যদি সবকিছু ঠিকঠাক কাজ করে তাহলে এখানে সুডো দেখতে পাবেন, যা নিশ্চিত করবে যে সবকিছু ঠিকভাবে হয়েছে। এখন আমি এই নতুন অ্যাকাউন্টে সুইচ করব। এটা করতে আমি টাইপ করব ইউজার নেম, আবার এন্টার চাপুন। আর এখন আমরা আমাদের নতুন অ্যাকাউন্টে চলে এসেছি এবং এখান থেকে এই অ্যাকাউন্টটাই হবে আমাদের মূল অ্যাকাউন্ট রুটের বদলে।
সুডো অ্যাক্সেস সহ সাধারণ ইউজার ব্যবহার করা আপনার ভিপিএস ম্যানেজ করার অনেক বেশি নিরাপদ উপায়। আপনার যখন দরকার তখনও আপনার পুরো নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু আপনি সবসময় সেই সর্বশক্তিমান রুট ইউজার হিসেবে লগ ইন থাকবেন না। এখন এটা হয়ে গেলে পরবর্তী ধাপ হচ্ছে আমাদের SSH কি সেট আপ করা। এটা করলে আপনি নিরাপদে লগ ইন করতে পারবেন, বারবার ভিপিএস এর পাসওয়ার্ড না লিখেই। আর এটা সাধারণ পাসওয়ার্ডের চেয়ে হ্যাকারদের জন্য ব্রুট ফোর্স করা অনেক কঠিন। এবং আমরা আসলে এই পরবর্তী ধাপটা শুরু করব আমাদের নিজের কম্পিউটার থেকে, ভিপিএস ব্রাউজার টার্মিনাল থেকে নয়। আমি যেহেতু উইন্ডোজ মেশিন ব্যবহার করছি, তাই এই ধাপের জন্য আমি উইন্ডোজ পাওয়ার শেল ব্যবহার করব। কিন্তু আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে শুধু টার্মিনাল ব্যবহার করবেন। তাহলে যেহেতু আমি উইন্ডোজে আছি, আমি উইন্ডোজ পাওয়ার শেল খুলব, আর সেটা দেখতে কিছুটা এরকম হবে। এখানে আমরা যে প্রথম কমান্ডটি দেব তা একটি আধুনিক SSH কি তৈরি করবে। এটা করতে হলে লিখুন SSH-keygen, তারপর লিখুন ED 25519, তারপর লিখুন সি এবং একটি বড় হাতের সি। এটা আপনাকে একটি নোট যোগ করার সুযোগ দেবে, যাতে আপনি পরে কিটি মনে রাখতে পারেন। উদাহরণস্বরূপ এখানে আমি লিখব উদ্ধৃতি মাই পার্সোনাল SSH কি, তারপর উদ্ধৃতি শেষ। এভাবে আমি সবসময় বুঝতে পারবো যে এটি আমার ব্যক্তিগত SSH কি, যেটা আমি নিজের জন্য তৈরি করছি। এটা হয়ে গেলে আমি আমার কিবোর্ডে এন্টার চাপব। এখন এখানে এটি আপনাকে ফাইলের অবস্থান দেখাবে। আমি এটাকে ডিফল্টভাবেই রাখবো। আমি আবার কিবোর্ডে এন্টার চাপার মাধ্যমে এটা করব। এবং এখানে আপনি চাইলে আপনার SSH কি এর জন্য একটি পাসফ্রেজ দিতে পারেন। আবারও আমি এটা ফাঁকা রাখব এবং আবার এন্টার চাপব। দারুণ, এখন আমাদের SSH কি তৈরি হয়ে গেছে। এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন, তবে আসলে আপনাকে শুধু দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে। প্রথমটি হলো আপনার প্রাইভেট কি, যেটা এখানেই আছে। নিশ্চিত করুন আপনি এটা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না, এটা শুধু আপনার কম্পিউটারেই থাকবে। আর দ্বিতীয়টি, যেটা শেষে .pub আছে, এটা আপনার পাবলিক কি। আমরা এই ফাইলের ভেতরের কন্টেন্ট কপি করব এবং আমাদের ভিপিএস এ যোগ করব। তাহলে পরবর্তী ধাপে আপনাকে এই ফাইলটি খুঁজে বের করতে হবে। আপনি Ctrl+C দিয়ে এটা কপি করতে পারেন। তারপর আমি আমার ফাইল এক্সপ্লোরার খুলব। আপনাকে উপরের ডান পাশে ক্লিক করতে হবে এবং তারপর সেই পাবলিক কিটি পেস্ট করতে হবে। আপনার কিবোর্ডে এন্টার চাপুন। এতে ফাইলটি একটি টেক্সট এডিটরে খুলে যাবে। এখন এগুলো সব সিলেক্ট করুন এবং আবার কপি করুন, আর কাজ শেষ হলে এই ফাইলটি বন্ধ করে দিন। তারপর আমি আমার ফাইল এক্সপ্লোরার বন্ধ করব এবং আপাতত আমরা উইন্ডোজ পাওয়ার শেল বা ম্যাক টার্মিনাল ব্যবহার শেষ করেছি। আমাদের একটু পরে আবার এখানে ফিরে আসতে হবে। তাই আপাতত আপনি চাইলে এটিকে মিনিমাইজ করতে পারেন অথবা পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। এখন এখানে আমরা আবার আমাদের হোস্টিঞ্জার ভিপিএস ব্রাউজার টার্মিনালে ফিরে এসেছি। এখানে প্রথমেই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আগেই তৈরি করা নতুন ইউজারে লগ ইন করেছি কিনা। সেই ইউজারে যেতে হলে আমি টাইপ করব su-ইউজার নেম। এখানে আপনি আগে যেটা ইউজার নেম নির্বাচন করেছিলেন সেটাই বসাবেন। এন্টার চাপুন, তারপর আপনার পাসওয়ার্ড দিন। আর এখন আমরা রুট অ্যাক্সেসের বদলে আমাদের ইউজার অ্যাকাউন্টে লগ ইন করেছি। আমরা এটা করছি কারণ আমরা চাই SSH লগ ইনের জন্য আমাদের ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করতে, যাতে সবকিছু নিরাপদ এবং সুরক্ষিত থাকে। এরপর আমাদের সার্ভারে আমাদের পাবলিক কি সংরক্ষণের জন্য একটি জায়গা তৈরি করতে হবে। এটা করতে আমি টাইপ করব mkdirp। এরপর আপনি টাইপ করবেন ~/ এবং .ssh। এন্টার চাপুন। এতে আমাদের ইউজার অ্যাকাউন্টের জন্য একটা SSH ফোল্ডার তৈরি হবে। এখন ওই ফোল্ডারের ভেতরে আমরা একটি ফাইল তৈরি করব, যার নাম হবে অথরাইজড কিজ। তারপর সেটি টেক্সট এডিটরে খুলব। এটা করতে আমি টাইপ করব nano_.ssh/authorized keys। তারপর আবার এন্টার চাপুন। এতে ন্যানো টেক্সট এডিটর খুলে যাবে এবং আপনি দেখবেন এখানে এখনো কিছুই নেই। এখানে আমি আমার কম্পিউটার থেকে কপি করা পাবলিক কি পেস্ট করব। আমার কিবোর্ডে আমি Ctrl+Shift+V চাপব, আর এতে পাবলিক কি এখন কপি হয়ে গেল। এখন এটি ভিপিএসকে জানায় যে কোনো সংযোগ যদি এই কি এর সাথে মিলে যায় তাহলে সেই কম্পিউটারকে ভিপিএসে প্রবেশ করতে দেবে। কি পেস্ট করার পর আমি ফাইলটি সেভ করব। কিবোর্ডে Ctrl এবং O চেপে তারপর এন্টার চাপব। এরপর Ctrl এবং X চেপে ন্যানো বন্ধ করব। এখন আমাদের শুধু সঠিক পারমিশন সেট করতে হবে, যাতে সার্ভার বুঝতে পারে এই ফাইলগুলো নিরাপদ। তাহলে এখন আমি নিচে গিয়ে লিখব chmod700 SSH। এন্টার চাপুন, তারপর লিখুন chmod60:SSH/authorized_keys। আপনার কিবোর্ডে আবার এন্টার চাপুন।
এখন এতে সবকিছু লক হয়ে যাবে। এভাবে শুধু আমাদের ইউজার অ্যাকাউন্টই ফাইলগুলোতে অ্যাক্সেস করতে পারবে। পরবর্তী কাজ হচ্ছে SSH সংযোগটি টেস্ট করে। আমি আবারও উইন্ডোজ পাওয়ারশেল খুলে নিচ্ছি এবং এখানে আমি লিখব SSH ইউজার নেম। এখানে অবশ্যই আপনার নিজের কাস্টম ইউজার নেম নিই। তারপর আপনি আপনার VPS IP অ্যাড্রেস পেস্ট করবে। এটি আপনি আপনার হোস্টিং ড্যাশবোর্ড থেকে পেতে পেলেন। এন্টার চাপুন। তারপর আপনি এখানে এই মেসেজটি দেখতে পাবেন। আপনি যখন প্রথমবার আপনার VPS-এ কানেক্ট করবেন তখন SSH এখনও সার্ভারটিকে চিনবে না। তাই এখানে আপনি একটি মেসেজ দেখতে পাবেন যেখানে জিজ্ঞেস করা হবে আপনি কি এই ফিঙ্গারপ্রিন্টটি বিশ্বাস করতে চান কিনা। এখানে ইয়েস টাইপ করুন এবং তারপর এন্টার চাপুন। এখন আমরা ফিঙ্গারপ্রিন্টটি যোগ করেছি কিন্তু সংযোগটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। এর মানে হচ্ছে আমাদের আবার ব্রাউজার টার্মিনালে ফিরে গিয়ে SSH রিস্টার্ট করতে হবে। তাই আমি আবারও এটি খুলে নিচ্ছি এখানে। তারপর সবকিছু রিস্টার্ট করতে আমি লিখব sudo systemctl restart SSH। তারপর আপনার কিবোর্ডে এন্টার চাপ। এখানে এটি আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে। আমি আমার পাসওয়ার্ড দেব এবং এন্টার চাপব। এখন আমি আবার উইন্ডোজ পাওয়ারশেলে ফিরে যাব এবং আবারও লিখব SSH ইউজার নেম এবং তারপর আপনার VPS IP অ্যাড্রেস। এন্টার চাপুন। এবং এখন আমরা সফলভাবে আমাদের লোকাল কম্পিউটার থেকে VPS-এ লগ ইন করেছি। ঠিক আছে, এখন আমাদের নিরাপদ লগ ইনের জন্য সবকিছু সেট আপ হয়ে গেছে। আমরা আমাদের সার্ভার আপডেট করেছি, নতুন ইউজার তৈরি করেছি, SSH কি সংযুক্ত করেছি যাতে পাসওয়ার্ড ছাড়াই নিরাপদে সাইন ইন করতে পারি। এখন পরবর্তী ধাপ হলো একটি বেসিক ফায়ারওয়াল সেট আপ করা। এটি নিয়ন্ত্রণ করবে কোন ট্রাফিক আমাদের VPS-এ প্রবেশ করতে পারবে এবং ডিফল্টভাবে সবকিছু লকডাউন করে রাখবে। এখন চলুন এটা সেট আপ করে নেই। আমি শুরু করব UFW এর স্ট্যাটাস চেক করে। UFW মানে হলো আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। আমি শুরু করব টাইপ করে sudo UFW স্ট্যাটাস, তারপর এন্টার চাপুন। এটি আবারও আপনার কাছে পাসওয়ার্ড যেতে পারে। আমি আমারটা টাইপ করব এবং এন্টার চাপব। এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা বলছে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। তাহলে এর মানে হলো আমাদের ফায়ারওয়াল চালু করতে হবে। কিন্তু সেটা করার আগে আমাদের নিশ্চিত হতে হবে যেন ভুল করে আমরা নিজেদের লক করে না ফেলি। তাই আমি এখানে OpenSSH রুল অনুমোদন করব যাতে আমাদের SSH অ্যাক্সেস খোলা থাকে। এখানে আমি টাইপ করব sudo UFW allow OpenSSH। এন্টার চাপুন। এবং এই নিয়মগুলো এখানে আপডেট হয়েছে। এরপর আমি আসি এবং 443 নম্বর পোর্ট খুলব। এগুলো সাধারণ ওয়েবসাইট ট্রাফিকের জন্য স্ট্যান্ডার্ড পোর্ট। এগুলো HTTP এবং HTTPS-কে বোঝায়। তাই পরে আপনি যদি কোনো ওয়েবসাইট হোস্ট করেন বা কন্ট্রোল প্যানেলে ইনস্টল করেন তাহলে ফায়ারওয়াল আবার পরিবর্তন না করেই সব কিছু ঠিকঠাক কাজ করবে। তাই আমি টাইপ করব sudo UFW allow 80/TCP, তারপর এন্টার চাপব। তারপর আমরা টাইপ করব sudo UFW allow 443/TCP। এখন আমরা ফায়ারওয়াল চালু করতে পারি। UFW এখন এই নিয়মগুলো কার্যকর করবে এবং যেগুলো আমরা স্পষ্টভাবে অনুমতি দিইনি সেগুলো ব্লক করবে। চলুন টাইপ করি sudo UFW enable, তারপর এন্টার চাপুন। এখানে এগিয়ে যেতে হলে আপনাকে টাইপ করতে হবে এবং এন্টার চাপুন। এখন ফায়ারওয়াল সক্রিয় এবং চালু রয়েছে। আপনার ফায়ারওয়ালের স্ট্যাটাস চেক করতে সবসময় শুধু টাইপ করুন sudo UFW স্ট্যাটাস। এখন আমরা এখানে সক্রিয় সব নিয়ম আবারও যাচাই করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন SSH অনুমোদিত এবং আপনি 80 ও 443 নম্বর পোর্টও অনুমোদিত দেখতে পাবেন। ফায়ারওয়াল চালু থাকলে শুধু প্রয়োজনীয় পোর্টগুলোই খোলা থাকে। সার্ভার ম্যানেজ করার জন্য SSH আর ওয়েব ট্রাফিকের জন্য HTTP ও HTTPS। বাকি সবকিছু বন্ধ থাকবে, যা আপনার VPS-কে অনেক বেশি শক্তিশালী নিরাপত্তা দেয়। এখন আমরা এগিয়ে যাওয়ার আগে আমি দ্রুত সার্ভারটি রিবুট করব। এটি শুধু নিশ্চিত করে যে সব আপডেট, সেটিংস এবং আমাদের নতুন ফায়ারওয়াল নিয়মগুলো পুরোপুরি প্রয়োগ হয়েছে এবং সিঙ্ক হয়েছে। এটা করতে আমি টাইপ করব sudo reboot। আমি যখন এন্টার চাপব সার্ভারটি রিস্টার্ট হবে আর VPS রিবুট শেষ হলে আগের মতোই SSH কি ব্যবহার করে আবার লগ ইন করতে পারবেন। এবং এখন রিবুট শেষ হয়ে সার্ভার অনলাইনে আসার পর আমরা যত কিছু সেট আপ করেছি সব কিছুই পুরোপুরি কার্যকর হয়েছে। এখন আমাদের VPS নিরাপদ, স্থিতিশীল এবং ব্যবহারের জন্য প্রস্তুত। তাহলে চলুন দ্রুত একবার দেখে নিই হোস্টিঞ্জার VPS ড্যাশবোর্ড এবং কিছু টুল নিয়ে আলোচনা করি যেগুলো আপনাকে জানতে হবে। এখানে প্রথমেই আছে হোস্টিঞ্জার VPS ড্যাশবোর্ড। এখান থেকে আপনি আপনার সার্ভার সংক্রান্ত সবকিছু ম্যানেজ করতে পারবেন এবং এখানে আপনি আপনার সিস্টেম রিসোর্স ব্যবহারের তথ্য দেখতে পাবেন। এখানে আপনি আপনার CPU, RAM, ডিস্ক ব্যবহারের পাশাপাশি ট্রাফিক ও ব্যান্ডউইথও দেখতে পারবেন।
আপনি যদি কখনো দেখেন আপনার সিপিইউ বা র্যাম দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ ব্যবহৃত হচ্ছে, তাহলে সাধারণত সেটি ইঙ্গিত দেয় যে আপনি যেটা চালাচ্ছেন তার জন্য আরও বেশি রিসোর্সের প্রয়োজন হতে পারে। এরপর বাম পাশে যান ব্যাকআপস এবং মনিটরিংয়ে। তারপর স্ন্যাপশটস এবং ব্যাকআপসে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার ব্যাকআপ শিডিউল ম্যানেজ করতে পারবেন। ডিফল্টভাবে এটি সাপ্তাহিকভাবে সেট করা থাকবে, তবে চাইলে আপনি দৈনিক অটো ব্যাকআপে আপগ্রেড করতে পারেন। এটি আপনার ভিপিএস এর সব তথ্য, সেটিংস, নিরাপদ এবং নিয়মিত ব্যাকআপ রাখবে। আর যদি আপনি একটি স্ন্যাপশট তৈরি করতে চান, তাহলে নিচে স্ক্রল করুন এবং এখানে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করুন। আরেকটি সহায়ক টুল হলো হোস্টিংয়ারের কোডি এআই অ্যাসিস্ট্যান্ট। আপনি এটি নিচের ডান পাশে জানাবে। আমি যদি অ্যাস্ক করিতে ক্লিক করি, তাহলে এখানে এআই অ্যাসিস্ট্যান্টটি খুলে যাবে। আপনি যদি কখনো এমন কিছুতে পড়েন যা নিয়ে নিশ্চিত নন, যেমন কোনো কমান্ড, কোনো এরর মেসেজ বা কনফিগারেশন সংক্রান্ত প্রশ্ন, তাহলে আপনি কোডিকে জিজ্ঞাসা করতে পারেন এবং এটি আপনাকে সাধারণ ভিপিএস কাজ এবং সমস্যা সমাধানে গাইড করবে। তাই এই ভিডিওর পরে যদি কখনো কোনো সমস্যায় পড়েন, তাহলে এটি হলো প্রথম দিকের জায়গাগুলোর একটি যেখানে আপনি চেক করতে পারেন। এখান থেকে আপনি চাইলে আপনার ভিপিএস এর জন্য কন্ট্রোল প্যানেল ইনস্টল করতে পারেন, অথবা ডকার বা N8N এর মতো নির্দিষ্ট অ্যাপ্লিকেশনও ইনস্টল করতে পারেন। এবং অবশ্যই ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করে হোস্টিংয়ারে সাইন আপ করতে। আপনি যখন আপনার ভিপিএস প্ল্যান বাছাই করবেন, আমাদের লিঙ্ক ব্যবহার করলে আপনি অতিরিক্ত 10% ছাড় পাবেন। আর আপনি যদি ডকার ব্যবহার করতে এবং ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে শিখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখে নিন। ওই ভিডিওটি আপনাকে ধাপে ধাপে ওয়েব অ্যাপ ডিপ্লয় করার পুরো প্রক্রিয়া দেখাবে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সত্যিই আশা করি এটি আপনাকে সাহায্য করেছে এবং এই কথার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে।